নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ যে গল্পটি নিয়ে আমি চলে এসেছি, গল্পটির নাম হলো আত্মপক্ষ এবং গল্পটি লিখেছেন কৃষ্ণা বসু। আশা করছি গল্পটা আপনাদের ভালো লাগবে। আসুন তাহলে গল্পটা সকলে মিলে আমরা একসাথে শুনে নিই। ইদানিং রোজই বাড়ি ফিরতে রাত হচ্ছে নন্দিতার। নতুন অফিসে জয়েন করার পর এই নিয়ম আরম্ভ হয়েছে। ভারতী নন্দিতার শাশুড়ি ঘড়ির দিকে তাকালেন। 10টা বেজে গিয়েছে। অজান্তেই ভ্রু কুঁচকে উঠল তার। অপাঙ্গে একবার ছেলে ও নাতনির দিকে তাকান তিনি। দুজনেই তন্ময় হয়ে টিভির মনোরঞ্জনী সিরিয়াল দেখছে। দুজনের কেউই দরজা খোলার জন্য এগিয়ে এলো না। অগত্যা ভারতীই উঠলেন। দরজার ম্যাজিক আইয়ে চোখ রেখে দরজার উপরে ক্লান্ত বিধ্বস্ত চেহারার নন্দিতাকে দেখতে পেলেন। দরজা খুলে সরে দাঁড়ালেন। নন্দিতা ঘরে ঢুকতে ঢুকতে ক্লান্তিকালীন ধ্বনি তুলে বলল, ওহ, আর পারি না। বলতে বলতে বাপ ও মেয়েকে টিভিতে নিমগ্ন দেখে চটিজোড়া ছাড়তে ছাড়তেই বলে উঠল, এ কি, পরশু রিমির পরীক্ষা, ওকে পড়াতে না বসিয়ে দুজনে মিলে টিভি গিলছ? স্ত্রীর দিকে একবারও না তাকিয়ে টিভির পর্দায় চোখ রাখা অবস্থাতেই ধীমান উত্তর দেয়, মাঝরাতে বাড়ি ফিরে আর পারিবারিক কর্তব্য করতে হবে না। নিজের শোয়ার ঘরের দিকে যেতে যেতে নন্দিতা একটু না থেমে এই কথা বলতে বলতে ঘরে ঢুকেছে, প্রাইভেট প্রতিষ্ঠানে তো চাকরি করতে হয় না, সরকারি বাবু, বুঝবে কি তুমি? বলে উত্তরের অপেক্ষা না করে নিজের ঘরের সংলগ্ন বাথরুমে গিয়ে ঢোকে নন্দিতা। পরের দিন বেশ সকাল সকাল বাড়ি আসে নন্দিতা। মুখ হাত ধুয়ে মেয়েকে ধমক চমক লাগিয়ে পড়াতে বসায়। কাজের মেয়েটাকে কড়া করে 1 কাপ চা করে দিতে বলে। শাশুড়ির নির্দেশ মতো ইস্ত্রি করা জামা কাপড় আলনা থেকে আলাদা করে গুছিয়ে রাখে এবং মেয়ে ভালোবাসে বলে সকালে বাজার থেকে নিয়ে আসা পমফ্রেট মাছ নিজেই রান্না করে। ধীমান বাড়ি ফিরে বউ, মা, মেয়ে 3 জনকেই যথাস্থানে দেখে খুব খুশি হয়। আপাতত ধীমান দত্তের ফ্ল্যাটে যথারীতি শান্তি ও শৃঙ্খলা বিরাজ করতে থাকে। রাত্রে মেয়ে ঘুমিয়ে পড়লে ধীমান বলে, মেয়ে বড় হচ্ছে, এবার ওকে ঠাম্মার সঙ্গে শোয়ার অভ্যেস করাও। এক পাশে মেয়ে ও অন্য পাশে স্বামী, মাঝখানে শুয়ে আছে নন্দিতা। সারাদিনের ক্লান্তির পর ঘুমে ডুবে যেতে যেতে বলে, সারাদিন মেয়েটাকে পাই কতটুকু, রাতে ঘরে ওর গায়ে হাত রেখে শুতে আমার খুব ভালো লাগে। নন্দিতাকে নিজের দিকে টানতে গিয়েও হাত সরিয়ে নেয় ধীমান। মেয়ে বড় হয়ে উঠেছে, মা বাবার শারীরিক অন্তরঙ্গতার কথা তার না জানাই ভালো। সন্ধেবেলায় একটু ঘুমিয়েছে ধীমান, টিভি দেখেনি আজ, ঘুম আসছিল না তার। পাশ ফিরে শুতে শুতে মনে হয় নন্দিতা ইদানিং একটু একটু করে দূরে চলে যাচ্ছে যেন। নন্দিতা কি তবে তনুশ্রীর সঙ্গে তার সম্পর্কের কথা কিছু জানতে পেরেছে? কিন্তু কিভাবে তা সম্ভব? তনুশ্রীর সঙ্গে বাড়ি থেকে টেলিফোনে তো বেশি কথা বলে না সে। কচিত কখনো তনু ফোন করলে সে সামান্য কথায় প্রসঙ্গ সেরে অফিস থেকে ফোন করার আশ্বাস দিয়ে টেলিফোন রেখে দেয়। অফিসের কেউ শয়তানি করে কিছু জানায়নি তো? মৃদু উদ্বেগের মধ্যে ঘুমিয়ে পড়ে ধীমান। কয়েকদিন পরে ধীমানের ফ্ল্যাটের সামনে একটি মারুতি এসে থামে। গাড়ি থেকে নামে নন্দিতা। ফ্ল্যাটের বারান্দা থেকে সবই ঝুঁকে দেখেন ভারতী। রাত্রি 9টা বেজে গেছে। সকাল 9টায় অফিসে গেছে নন্দিতা। 12 ঘন্টা বাদে বাড়ি ফিরেছে নন্দিতা, কিন্তু চেহারায় আজ কোনো ক্লান্তির ছাপ নেই, বরং অন্য দিনের তুলনায় অনেক সজীব আর সুন্দর দেখাচ্ছে তাকে। নিজের মনের এই প্রশ্নের কোনো উত্তর পেলেন না ভারতী। অচেনা মারুতি থেকে নামা সজীব তৃপ্ত চেহারা, কোথাও কোনো ক্লান্তির ছাপ নেই। কিছু একটা ঘটনা আছে, কিন্তু এখনই প্রশ্ন করতে পারছেন না। সামনে রিমি রয়েছে, পাশের ঘরে ছেলে খবরের কাগজ পড়ছে। রাত্রে রিমি শুয়ে পড়েছে ধীমান মশারির তলায়। খাওয়ার ঘরের বেসিনের কাছে শোয়ার আগে দাঁত ব্রাশ করছিল নন্দিতা। রাত্রের ইসবগুল খেতে খেতে ভারতী
অনুচ্চ কিন্তু দৃঢ় স্বরে প্রশ্ন করেন, আজকার গাড়িতে অফিস থেকে এলে নন্দিতা? মৃদু চমকে শাশুড়ির মুখের দিকে তাকায় নন্দিতা। তারপর সহজ সপ্রতিভ হয়ে মুহূর্তেই বলে, ওহো, ও তো অফিসের রায়দার গাড়ি, আমার ডিপার্টমেন্টের বস এসেছিলেন আমার পাড়ার দিকে, বললেন পৌঁছে দিচ্ছি। আমি বা বিনি পয়সার লিপ ছাড়ি কেন মা? বলে শাশুড়ির দিকে পিছন ফিরে ব্রাশ করা দাঁত বেসিনের কল খুলে জলে ধুতে থাকলো নন্দিতা। আর কথা না বাড়িয়ে ভারতী চলে গেলেন নিজের ঘরে। শুধু যাওয়ার আগে আর একবার পুত্রবধূর মুখের দিকে দুমুহূর্ত তাকিয়ে থাকলেন। আয়নায় শোয়ার আগে নাইট ক্রিমটা মাখতে মাখতে নন্দিতার মনে পড়ল, আজ শোভন রায়ের সঙ্গে অন্তরঙ্গতার পরে মহার্ঘ রেস্টুরেন্টে পরিচ্ছন্ন বাথরুমে গিয়ে ওরকম নতুন করে না সাজলেও পারত। এইসব সূক্ষ্ম পরিবর্তন ধীমান ধরতে না পারলেও ভারতের মেয়েলি দৃষ্টিতে এ সব কিছু কিছুতেই এড়িয়ে যায় না। এবার থেকে সতর্ক হওয়া খুবই জরুরি। নিজেকে সামান্য শাসন করে রাতের পোশাক পরে মশারি সরিয়ে নিজের বালিশে মাথা রাখে সে। নিজে নিজেই মনে মনে বলে, সে যদি শোভন রায়ের সঙ্গে কিছুটা অন্তরঙ্গতা না করে তবে তার জায়গায় ওই ফ্যাকে ফর্সা নয়না এসে অধিকার করবে। আর আগামী মাসে যে ইনক্রিমেন্টটা প্রমোশনটা আশা করছে তা হাতের বাইরে চলে যাবে। তাহলে যে করেই হোক নয়নাকে শোভনের কাছাকাছি ঘেঁষতে দেওয়া যাবে না। যতই ফর্সা হোক, নারী হিসাবে নয়নার চেয়ে নন্দিতা যে অনেকখানি আবেদনময়ী, অনেক বেশি আকর্ষণীয়, এ কথা নন্দিতার চেয়ে আর কে বেশি জানে। অফিসে যাওয়ার সময় নন্দিতার সাজগোজ এবং পোশাকের পরিপাট্য অনেক বেশি বেড়ে যেতে শুধু ভারতীই না, ধীমানেরও তা চোখে পড়ে। এ কথা নিয়ে কোনো মন্তব্য করতে গেলে ইদানিং নন্দিতা ফোঁস করে ওঠে এবং এসব নিয়ে কথা বলাকে সে তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ বলেই মনে করে আজকাল। রিমির দিকে মন দেওয়ার সময় এখন কম পায় নন্দিতা। মাঝে মাঝেই তাকে সান্ধ্য পার্টিতে যেতে হয়, ফিরতে রীতিমতো রাত হয়। গত মাসে প্রমোশন পেয়েছে সে চাকরিতে। তার বিজ্ঞাপন সংস্থার সুপারভাইজারের পোস্টটা তাকেই দেওয়া হয়েছে এবং সেটা সম্ভব হয়েছে শোভন রায়ের সঙ্গে তার ব্যক্তিগত অন্তরঙ্গতার কারণে যতখানি, ঠিক ততখানি তার কাজের যোগ্যতার কারণেও বটে। কিন্তু নন্দিতা জেনেছে এইসব প্রাইভেট প্রতিষ্ঠানে এখানে যোগ্যতার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছুই লাগে। শুধু যোগ্যতা হলেই চলে না মোটেই। ব্যাপারটাকে তার একটুও অনুচিত বলে মনে হয় না। সে কোনো অপরাধ বোধেও ভোগে না। আজ 1 তারিখ। নতুন প্রমোশনের জন্য কিছু অতিরিক্ত টাকা আজ বর্ধিত বেতনে হাতে পেয়ে বাড়ি ফিরে পথে চাইনিজ রেস্তোরাঁ থেকে কিছু চীনা খাবার কিনে নেয় নন্দিতা। বাড়ি ফিরে এসে দেখে আজ সকাল সকালই রিমি খেতে বসে গেছে। মোটে সন্ধ্যে 7:30 এখন। মাকে চিনে খাবার নিয়ে ঢুকতে দেখে উৎসাহে বাড়ির খাবার ফেলে চিনে খাবারের দিকে ঝোঁকে রিমি। খাওয়ার টেবিলের কাছেই বসে খবরের কাগজ পড়ছিল ধীমান। চোখ তুলে মেয়েকে আর মেয়ের মাকে এক ঝলক দেখে চোখ নামিয়ে নিয়ে মেয়ের উদ্দেশ্যে বলে, দেখিস আজে বাজে বাইরের খাবারের জন্য ঘরের খাবার নষ্ট করিস না। কথার মধ্যে নন্দিতার জন্য কিছু আঘাত আছে তা নন্দিতা আগেই বুঝেছিল। অবোধ বালিকা কন্যা সেসব কথার গুঁড়োমর্ম কি বোঝে? সে সরল বিশ্বাসে বলে, হ্যাঁ বাবা, বাইরের রেস্টুরেন্টের খাবার আমি দারুণ ভালোবাসি, বলেই উৎসাহ ভরে খেতে থাকে। রাত্রে খাওয়ার টেবিলে ধীমানকে সেই খাবার গরম করে দিতে গেলে ধীমান তা প্রত্যাখ্যান করে। দারুণ অপমানিত বোধ করে নন্দিতা। মুখে বলে, ও আমার প্রমোশন হয়েছে তো তাই তোমার হিংসে হচ্ছে না? ভারতী খাওয়ার টেবিল থেকে উঠে যেতে যেতে বলেন, ও তোমাকে হিংসে করে না, করুণা করে। তীক্ষ্ণ ক্ষোভে ফেটে পড়ে নন্দিতা। গলার স্বর ওপরে ওঠে তার। বলে, আমাকে করুণা করার কোনো অধিকারও নেই। আমি প্রমোশন পেয়েছি নিজের যোগ্যতায়। তাকে থামিয়ে দিয়ে ধীমান বলে, যাক, আর নিজের যোগ্যতার বড়াই করতে হবে না। খাওয়া অসম্পূর্ণ রেখে উঠে যায় নন্দিতা। রাত্রে শোয়ার ঘরে দুজনে দুজনের মুখোমুখি। রিমি কয়েকদিন ধরে ঠাকুমার কাছে শুচ্ছে।
খাটের পাশের চেয়ারে বসেছিল ধীমান। ঘরে ঢুকে নন্দিতা ধীমানের কাঁধ খামচে ধরে, বলে, তুমি এবং তোমার মা দুজনেই আমাকে অপমান করছো কেন? কেন? ধীমান স্ত্রীর হাত কাঁধ থেকে নামিয়ে দেয়, শান্ত স্বরে বলে, শোনো, তোমাদের অফিসের নয়নার প্রমোশন না হয়ে কেন তোমার একার হয়েছে তা আমরা জানি। আমার কলিগ তনুশ্রীর ছোট বোন নয়না, সে আমায় সব বলেছে। ও, তোমার তনুশ্রী তো তোমাকে সবই বলে, সবই দেয়, তবু যদি সব কিছু না জানতাম। কি বললে? ঘাড় ফিরিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে গর্জন করে ওঠে ধীমান। নিজের ভিতরে ভিতরে নিজের দুর্বলতা টের পাচ্ছিল সে। গলার স্বর এই কারণেই চড়ে যায় তার। ধীমানের সামনে এসে দাঁড়িয়েছে নন্দিতা। দুজনেই ফুঁসছে, দুজনেই দুজনের সামনে নিজেকে আড়াল করতে চাইছে। শেষ করলাম আজকে কৃষ্ণা বসুর লেখা একটি ছোট গল্প, আত্মপক্ষ। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর যদি ভালো লাগে তবে গল্পটিকে একটি লাইক করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে প্লিজ শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন আজকে, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশন অন করে দেবেন। এরকম আরও নতুন নতুন সুন্দর সুন্দর গল্প নিয়ে আমি চলে আসবো আমাদের এই চ্যানেলে। ততদিনে সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।